বাংলায় কথা বললে বাংলাদেশি বলে বারবার আক্রমণ করা হচ্ছে। হ্যাঁ, এই ছবি আপনারা প্রতিনিয়ত দেখছেন এবং কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বা একটি ছবি ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল যে পে লোডারে করে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দাকে বাংলাদেশে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যার নাম ছিল আমির শেখ, তার বয়স মাত্র 21 বছর। সেই আমির শেখের বাবা রীতিমতো তিনি দলিল দেখিয়েছিলেন, যে দলিলটা 1941 সালের দলিল। হ্যাঁ, 1941 সালের দলিল, যেখানে তার কাছে রয়েছে, তার বাবার কাছে, আমির শেখের বাবার কাছে রয়েছে, সেই আমির শেখকে বাংলাদেশি বলে বাংলাদেশে ছুঁড়ে ফেলা হলো। তার ন্যূনতম কোনো খোঁজ তার পরিবারের দেওয়া হলো না বা তাকে জানানো হলো না। পে লোডারে করে বাংলাদেশে পার করে দেওয়া হলো এবং তাকে বলা হয়েছে যে তুমি বাংলাদেশে চলে যাও, না হলে তোমাকে গুলি করে মারা হবে। এই কথাটা আমি বলছি না, সেই আমির শেখের বাবা তিনি বলছেন। প্রথমে সেই আমির শেখের বাবার সেই বক্তব্য আর তার যে কষ্ট, তার যে যন্ত্রণা, তার যে বুকের আর্তনাদ, সেই কান্নার ছবি আপনাদেরকে দেখাবো। तो बीएसएफ बोलছে এই যে বন্দুক গর্দানে দিয়ে বলছে বাংলাদেশি যাও, नहीं तो গুলি মার দেগা। এরকম ভাবে ওরা কেন করছে, কি জন্য করছে আমি বুঝতে পারি না। আমরা বাঙালি কি হওয়া কি আমাদের অপরাধ? না বাংলা কথা বলা অপরাধ আমাদের? আমরা বাংলায় থাকি, আমাদের বাংলায় মাতৃভাষা, আমরা বাংলা মাতৃভাষা আমরা বলতে পারি না? আমরা কি ভারতের লোক ভারতে গিয়ে কাজ করতে পারি না? আমরা ভারতে গিয়ে যেখানে যাচ্ছি সেখানে আমাদের উপর অত্যাচার হয়, কেন অত্যাচার করছে, কিসের জন্য করছে আমি কিছু বুঝতে পারি না। আমার ছেলে এখন বাংলাদেশে, ওখানে কান্নাকাটি করছে, ওখানে কি খাচ্ছে না খাচ্ছে আমি কিছু বুঝতে পারি না। আমি খুব দুঃখিত দাদা, আমার ছেলে কোথায় থাকছে না থাকছে আমি কিছু বুঝতে পারি না, কি খাচ্ছে না খাচ্ছে। আমি আমার ছেলের জন্য আমি 6 দিন থেকে আমার ছেলের খবর পাই না, আমার ছেলে কি খায় কোথায় থাকে। আপনারা দেখলেন, শুনলেন, বুঝলেন যে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত বলছে যে বাংলায় নাকি রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান ভর্তি হয়ে গেছে। শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছিলেন যে এই পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয়, সেখানে নাকি বিহারে যেখানে 75 লক্ষ বাদ গেছে, এখানে 1,25,00,000 মানুষ বাদ যাবে, যারা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান। এই শুভেন্দু অধিকারী বলছেন। অথচ এই শুভেন্দু অধিকারী নিজে বলছেন তার মা নাকি ওপার বাংলা থেকে ছুটে চলে এসেছিল। 1960 সাল এর অনেক জায়গায় উদ্ধৃতি দেখেছি সংবাদপত্রে, কিন্তু 1960 সালে তো তখন বাংলাদেশের জন্মই হয়নি। তার মানে পাকিস্তান। তাহলে শুভেন্দু অধিকারী কি পাকিস্তানের লোক? পাকিস্তান থেকে তার বাবা মা এসছে? এই প্রশ্নটা কিন্তু উঠছে, কারণ এই শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছিল পাকিস্তানের পতাকা পোড়াতে। আসলে তাহলে কি এখনো শুভেন্দু অধিকারীর পাকিস্তান প্রেম রয়েছে? সেই প্রশ্নগুলো কিন্তু উঠছে। কিন্তু তার মাঝে এই যে বাঙালি নির্যাতন। আমি গিয়েছিলাম দিল্লিতে, সেই দিল্লিতে আমি দেখিয়েছিলাম, দিল্লিতে গিয়ে পুরো গ্রাউন্ড রিপোর্ট করেছিলাম, যে জায়গাটার নাম হচ্ছে জয় হিন্দ ক্যাম্প, বাংলা কলোনি, বাঙালি বস্তি নামে পরিচিত। সেই দিল্লি জয় হিন্দ ক্যাম্প বাঙালি বস্তিতে দেখা গেল শুধুমাত্র বাংলা বলার অপরাধে তাদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যারা সেখানে প্রায় 40 বছর 45 বছর ধরে বসবাস করছেন, সেখানে তাদেরকে উচ্ছেদ করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। মসজিদের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, মসজিদের যেমন বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, মন্দিরেরও বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। এই শুভেন্দু অধিকারী, যিনি কিনা বলেন যে আমি হিন্দুদের জন্য গ্যারান্টার, সেই হিন্দুদের মন্দিরের মিটার কেটে নেওয়া হয়েছে এবং হিন্দু পরিবারগুলোও সেখানে কিন্তু বিদ্যুৎ পায়নি। এটাই বাস্তব। বলে এই শুভেন্দু অধিকারীরা বা বিজেপি রাত দিন বাঙালিদেরকে বাংলাদেশি বলার চেষ্টা করছে, বিশেষ করে মুসলিমদের। তাদের কাছে কিন্তু দেখা যাচ্ছে 1941 সালের দলিল রয়েছে, কিন্তু ওই শুভেন্দু অধিকারীদের কাছে 41 সালের দলিল আপনি পাবেন না। কিছু বাংলাদেশি মানুষ ওপার থেকে এসেছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। 1971-এর পরে কিন্তু তারা কারা,
তাদের পরিচয় আমরা যদি দেখি, তারা বেশিরভাগ যারা এসেছেন তারা মতুয়া সম্প্রদায়ের। ২ পরগনা মুর্শিদাবাদ এরিয়াগুলিতে যারা রয়েছেন বেশিরভাগ ওপার বাংলা থেকে আসা। এবং আমরা যা ইতিহাস ঘেটে পেয়েছি সেখানে বামফ্রন্টের আমলে অর্থাৎ 1972 সালের পরে বা কংগ্রেসের সেই জামানায় এবং সিপিএমের একদম বামফ্রন্ট আমলের প্রথমের দিকে তারা কিন্তু বাংলাদেশ থেকে এসেছেন, বা সেই যে যুদ্ধটা হয়েছিল ভারত বাংলাদেশ, সেই যে যুদ্ধটা হয়েছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের, এবং সেই যুদ্ধে ইন্দিরা গান্ধী বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন, পাকিস্তানের যুদ্ধ করে পাকিস্তান থেকে আলাদা রাষ্ট্র তৈরি হয়েছিল যে বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে অনেক মানুষ সেই সময়েই কিন্তু এসেছিলেন। অর্থাৎ আজকের দিনে তারা যারা এসেছিলেন ইতিহাস বলছে তারা বেশিরভাগ মতুয়া। এবং বারবার আমাদের ভারতবর্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে তথ্য খাড়া করা হয় যে ধর্মীয় উৎপীড়নের কারণে অনেকেই বাংলাদেশ ছেড়ে ভারত এসছেন। এবার ধর্মীয় উৎপীড়নের কারণে কারা আসতে পারেন? কারণ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, একটা মুসলিম দেশ। আমি ইসলামিক রাষ্ট্র কিনা জানি না, কিন্তু একটা মুসলিম দেশ। সেই বাংলাদেশে মুসলমানরা তো ভারতে আসার কোনো যুক্তি নেই। এবং ভারতের সংবাদ মাধ্যমের যে তথ্য বারবার বলা হচ্ছে যে ধর্মীয় উৎপীড়নের কারণে নাকি চলে এসছে, তাহলে হিন্দু বা অমুসলিমরা তারা এসছে। ফলে অমুসলিম যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য কোনো সম্প্রদায়ের হতে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মুসলমানদের বাংলাদেশি বা রোহিঙ্গা বলা হচ্ছে, অথচ দেখা যাচ্ছে যাদেরকে বাংলাদেশে, যে আমির শেখকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে, সেই আমির শেখের কিন্তু বাড়িতে 1941 সালের দলিল রয়েছে, যে দলিলটা ব্রিটিশ আমলের, যে দলিলটা ব্রিটিশের স্টাম্প পেপারে সিলমোহর রয়েছে, সেই দলিলের ছবি কিন্তু আমাদের কাছে এসেছে। ফলে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। ফলে অর্থাৎ এদেশের মুসলিমদেরকে বারবার বাংলাদেশি বা রোহিঙ্গা বলে বিজেপি নেতারা যেভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে, আসলেই এই দেশের মুসলমানদেরকে রোহিঙ্গা এবং বাংলাদেশি বলে এই রকমভাবে আক্রমণ করে আসলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। যে বিজেপি বলেছিল যে এনআরসি নাকি নাগরিকত্ব দেওয়ার আইন, কিন্তু এনআরসি নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। বলেছিল যে হিন্দুদের নাগরিকত্ব দেবো, হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, ইসাই, মুসলমান বাদে সবাইকে। কিন্তু দেখা গেল এই এনআরসির নোটিশ কার বাড়িতে পাঠানো হয়েছে? উত্তম ব্রজবাসী দিনহাটার। পাঠানো হয়েছে আরতি ঘোষের, অঞ্জলি শীল, নিশিকান্ত দাস। এরা সবাই কিন্তু হিন্দু। এরা না কেউ বাংলাদেশি মুসলমান, এরা না কেউ রোহিঙ্গা, এরা সবাই হিন্দু। এদেরকে এনআরসির নোটিশ দিয়েছে। অর্থাৎ বিজেপি যে ঘোলা জলে মাছ ধরতে চায়, যে মিথ্যাচার করে যে তারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, এটাই কিন্তু তার জলজান্ত উদাহরণ। আপাতত শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।